আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই ভালো আছেন। তো আমরা এখন মেকানিক্সের ক বিভাগ নিয়ে কথাবার্তা বলবো। আপনাদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আপনারা মেকানিক্সের পরীক্ষা আগামীকাল। আমরা আসলে প্রত্যেকটা কোর্সেরই ক বিভাগের ক্লাসটা ঠিক আগের দিন রাতে দিয়েছি। সো একই ধারাবাহিকতায় আমরা মেকানিক্সের ক্লাসটাও এখন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সো মেকানিক্সের ক বিভাগে যে কটা ম্যাথ আসলে যে কটা প্রবলেম আপনাকে একটু পড়ে যেতে হবে বা যে কটা টিকা আপনাকে পড়ে যেতে হবে বা টপিক ক্লিয়ার করে যেতে হবে, সেটা আমরা এখানে চ্যাপ্টার বেস নিয়ে আসছি। জাস্ট আমি একটু বলে দেবো, ধরে ধরে একটু বলে দেবো। তো এটা দেখতে থাকুন। আমাদের প্রথমে যে চ্যাপ্টারটা ছিল সেখানে যে কটা ম্যাথ ইম্পর্টেন্ট, সেখানে হচ্ছে সরল দোলক গতি বা সিম্পল হারমোনিক মোশন। সো এখান থেকে আপনাকে প্রথম যেটা লেখা আছে সরণ বা ডিসপ্লেসমেন্ট কি। তো সরণ এই জিনিসটা আপনারা ইন্টারমিডিয়েটে এবং 9-10-এ শিখে আসছেন, এটা আপনার পরীক্ষা আসবেও না। আপনি তারপরেও একটু দেখে যাবেন যে সরণ কি আপনার আসলে আপনি দিতে পারলেন না, ব্যাপারটা আপনার জন্য অপমানজনক, লজ্জাজনক, হতাশাজনক হবে। তারপরে আসেন বেগ। বেগ কি জিনিস? বেগ আপনারা নিশ্চয়ই তাও 9-10-এর পরে, আমি যদি এখন আপনাকে একটু পড়ে শোনাই তারপর হয়তো শুনতে খারাপ শোনাবে। একটি চলমান বস্তুর কোনো নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে, বা নির্দিষ্ট দিকে সময়ের সাথে সাথে সরণের পরিবর্তনের হারকে আমরা কি বলি? বেগ বলি। তো এই জিনিসগুলো আসলে আপনারা এগুলো তো মিস করবেন আমি জানি, তারপরও নিয়ে আসলাম। গড় বেগ বলতে কি বোঝায় এগুলো আসলে আপনাদেরকে আমি বলবো না, আমি আসলে পরবর্তী পেজে চলে যাই। তো এটা থেকে আপনার এই যে এই কোশ্চেনটা, সরল দোলন গতি কি জিনিস বা সরল রৈখিক গতি বলতে কি বোঝায়। তো সরল দোলন গতি আর সরল রৈখিক গতি এখানে দুইটাকে একসাথে দিয়েছে। দুইটা কিন্তু আসলে সরল রৈখিক সকল গতি কিন্তু সরল দোলন গতি না। সরল রৈখিক সকল গতি কিন্তু সরল দোলন গতি না, বিকজ সরল রৈখিক গতি মানে যে গতি সরল রেখা বরাবর কোনো বস্তু গতিশীল হয়। আর সরল দোলন গতির ক্ষেত্রে আপনি জানেন যে একই বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর পুনরাবৃত্তি করা লাগবে। তাহলে সরল রৈখিক হওয়া লাগবে সরল দোলন গতি হওয়ার জন্য। কিন্তু শুধু সরল রৈখিক হলেই সে যে সরল দোলন গতি, ব্যাপারটা কিন্তু তা না। এখানে প্রশ্নে একটু মারপ্যাচ আছে। আপনার যখন সরল রৈখিক গতি বলবে, আপনি জাস্ট সিম্পলি বলে দিবেন যেই বস্তুর গতি কোনো নির্দিষ্ট সরল রেখা বরাবর হয় তখন তার গতিকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। বাট সরল দোলন গতি বললে তোমাকে অবশ্যই আগে বলতে হবে যে এটা একটা গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর অতিক্রম করে এবং সরল রৈখিক হবে। তাহলে সরল দোলন গতি সরল রৈখিক হবে, কিন্তু সকল সরল রৈখিক গতি সরল দোলন গতি নয়। তো এখানে বলছে যেটা সংজ্ঞা মূলত বলা আছে, এটা হচ্ছে মূলত সরল দোলন গতির সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু এটা সরল রৈখিক গতির সংজ্ঞা না। তাহলে যখন কোনো বস্তু কণা একটি সরল রেখা এমনভাবে চলে যেন এর ত্বরণ একটি নির্দিষ্ট বিন্দুর অভিমুখে, এই যে এই কথাটা সরল দোলন গতির বৈশিষ্ট্য, এবং নির্দিষ্ট বিন্দু থেকে ওই কণার দূরত্বের সমানুপাতিক, এই কথাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তখন ওই বস্তুর কণার গতিকে সরল রৈখিক গতি না, এখানে সরল দোলন গতি হবে। এখানে সরল দোলন গতি হবে, রৈখিক গতি না। সরল রৈখিক গতি ঠিক আছে, কিন্তু সেটা সরল দোলন গতি। সকল সরল রৈখিক গতির বৈশিষ্ট্য কিন্তু এটা না। সো এখানে আপনি সরল দোলন গতিটা ইউজ করবেন। সরল রৈখিক গতির সমীকরণ লেখা। আচ্ছা, এখানে সরল রৈখিক গতি বলতে এখানে এইটা সরল রৈখিক গতির সমীকরণ হইতে পারে, কারণ সরল দোলন গতি তো এক প্রকারের সরল রৈখিক গতি। সো এটা সরল রৈখিক গতির সমীকরণ। এখানে আমরা একটা মাইনাস দেওয়ার কথা ছিল, মনে আছে যে সরণ এবং ত্বরণ পরস্পরের বিপরীতমুখী। তাহলে এখানে একটা মাইনাস আপনি দিতেই পারতেন, কিন্তু ওই মাইনাসটা এই যে মিউর মধ্যে দিয়ে দিচ্ছে। সো এটা আপনি সরল রৈখিক গতি বা সরল দোলন গতি সমীকরণ হিসেবে ইউজ করতে পারেন। দোলনকাল বলতে কি বোঝায়? ওই যে আমরা বললাম যে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করবে। ওই যে নির্দিষ্ট সময়, যে গতিপথের একটা নির্দিষ্ট বিন্দুকে যেই নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করবে, ওই সময়টাকে আমরা কি বলবো? দোলনকাল বলবো বা পর্যায়কাল বলবো। সো এই হচ্ছে দোলনকালের সংজ্ঞা। আপনার জন্য এটা ইম্পর্টেন্ট, 20-এর পরে আর আসে নাই। আর 1 নম্বরটা সরল দোলন গতি কি জিনিস সেটা তো ক্লিয়ার করলাম, সেটা তো আপনার পরীক্ষা ইনশাল্লাহ চলে আসছে, এরকম একটা ক বিভাগের প্রশ্ন। সো এগুলো আপনি কোনোভাবে মিস দিয়ে যাবেন না, এই পেজ থেকে এইটা এবং এইটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে চলে যায় আমাদের এখানে রাখা আছে দোলনের বিস্তার কি জিনিস। আচ্ছা, বিস্তার সাম্যাবস্থান থেকে ডানে বামে যতটুকু যাবো সেটাই তো বিস্তার। তাহলে এখন দেখেন এই যে এখানে যে চিত্রের কথা বলা আছে, চিত্রটা কিন্তু আঁকা নেই। সো আপনি একটা চিত্র আঁকবেন সুন্দর করে, যে এই যে এই গতিপথ, এখানে দিবেন হচ্ছে ও বিন্দু, এখানে দিবেন এ বিন্দু, এখানে দিবেন হচ্ছে এ প্রাইম। তাহলে এই যে এখানে কি বলছে দেখেন, যখন কোনো বস্তু কণা কোনো সরল রেখায় এ প্রাইম ও এ ওকে কেন্দ্র করে দোলন সৃষ্টি করে, তখন ও এ অথবা ও এ প্রাইম দূরত্বকেই দোলনের বিস্তার বলে। অর্থাৎ সে সাম্যাবস্থান থেকে ডানে বামে যত দূর যাবে ওই জায়গাটা হচ্ছে, ওই দূরত্বটাই হচ্ছে তার কি? বিস্তার। বিস্তার, আশা করছি বুঝতে পারছেন, ঠিক আছে? সো এবার চলে আসেন দোলনের কম্পাঙ্কের সংজ্ঞা দাও। এটা ইন্টারমিডিয়েট এবং 9-10-এর পড়া। কম্পাঙ্ক প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ দোলন কমপ্লিট করে, রাইট? সো এখানে বলা আছে 1 সেকেন্ডে বস্তু কণাটি যতগুলো পূর্ণ দোলন, এই যে এই দোলনটা ঘড়ির পেন্ডুলাম, ঘড়ির পেন্ডুলাম প্রতি সেকেন্ডে কয়টা দেয়? একটা দোলন দেয়।
একটা অর্ধ দোলন দেয়, সরি পেন্ডুলাম 1 সেকেন্ডে একটা অর্ধ দোলন দেয়। দেখো পেন্ডুলাম এই দিকে যাচ্ছে 1 সেকেন্ড, আবার এই দিকে আসতেছে 1 সেকেন্ড। সো একটা পেন্ডুলামের 1 সেকেন্ডে একটা দোলন, 2 সেকেন্ডে দুইটা দোলন। তারে পেন্ডুলামের ক্ষেত্রে সে একই দিক থেকে যাওয়ার জন্য তার 2 সেকেন্ড টাইম লাগতেছে। সো পেন্ডুলামের যে গতি সেটা একটা সরল দোলন গতি, এবং সেই সরল দোলন গতির পর্যায়কাল 2 সেকেন্ড এবং তার কম্পাঙ্ক হচ্ছে 1। সে প্রতি সেকেন্ডে একটা মাত্র দোলন দেয়, একটা মাত্র দোলন দেয়। সো এখানে বলা আছে দেখো যতগুলো পূর্ণ দোলন দেয় সেই তাকে কি বলে, তাকে বলে কম্পাঙ্ক। যদি পর্যায়কাল টি হয় তাহলে কম্পাঙ্ক হচ্ছে 1/t। আশা করছি এই ব্যাপারটা তোমরা 9-10 শিখে আসছো এবং 9-10 স্টুডেন্টদেরকে তোমরা পড়াচ্ছ। সো এবার চলে যাও, এখানে আছে সরল হারমোনিক দোলন কি। আচ্ছা, সিম্পল হারমোনিক মোশন বা সিম্পল হারমোনিক দোলন। সো এখানে বলছে সিম্পল হারমোনিক অসিলেশন তথা হচ্ছে সরল হারমোনিক দোলন কি। এটা আসলে ওই সরল দোলন গতির যে কথাবার্তা সেই জিনিসটা এখানে জাস্ট চালিয়ে দিবা। তারপরে হুকের বিবৃতি। আচ্ছা, হুক কি বলছে, কোনো স্থিতিস্থাপক বৈশিষ্ট্যসম্পন্ন তারের এক প্রান্তে কোনো বিন্দুতে আটকিয়ে তার অপর প্রান্ত ধরে টানলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। এটা হচ্ছে হুকের বিবৃতি। এই হুক যা কাহিনী করলো, সে বললো কি সে একটা জিনিস জানে। সে কি জানে এটা কাউকে বলবে না, পুরো পৃথিবীকে আগে জানিয়ে দিয়েছে যে সে একটা জিনিস জানে। তো সে কি জানে, সে আসলে এটা জানে যে একটা লোহা বা একটা তার বা একটা তারের যেটা ইলেকট্রিসিটি আছে তাকে তুমি একটা প্রান্তের মধ্যে বেঁধে টান দিলে সেটার দৈর্ঘ্য কোনো এক সময় বেড়ে যাবে। এই কথাটাই হুক সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন এবং সে পুরো পৃথিবীকে আগে জানিয়েছে আমি জানি, অনেক বড় কিছু জানি, কিন্তু তখন বললো যে আমি এটা জানি। তখন আসলে ব্যাপারটা হচ্ছে এইটাই সায়েন্স ছিল। সো এবার আসো হুকের বিবৃতি কি, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনো একটা মানে স্থিতিস্থাপক ধর্ম বিশিষ্ট কোনো বস্তুকে যদি আমরা বারবার তার বিকৃতি ঘটাই তখন তার একটা স্থায়ী বিকৃতি ঘটবে তথা দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তো এই যে এই কথাটাই হচ্ছে হুকের বিবৃতি। তাহলে হুকের বিবৃতি কি, কোনো স্থিতিস্থাপক বৈশিষ্ট্যপূর্ণ তারের এক প্রান্ত কোনো বিন্দুতে আটকিয়ে বা কোনো বিন্দুতে বেঁধে অপর প্রান্ত ধরে টানলে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হয় তথা দৈর্ঘ্য বিকৃতি ঘটে। এটাই হচ্ছে হুকের বিবৃতি বা স্টেট হুকস ল। ওকে, দেন এখানে আসলে একটা সরল স্পন্দন গতির সমীকরণ দেওয়া আছে। তো সরল স্পন্দন গতির সমীকরণ আমরা জানি যে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে 0, এরকম একটা ব্যাপার ছিল। সো এটা এখন দেখো এর ক্ষেত্রে পর্যায়কাল কত। পর্যায়কাল আমরা এই যে এইখানে দেখো ওমেগা স্কোয়ার, তো ওমেগা স্কোয়ারের ভ্যালু কত, এক্স এর সহগটাই হচ্ছে ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর সহগ ওমেগা স্কোয়ার হচ্ছে 4 আলফা স্কোয়ার, রাইট। তাহলে 4 আলফা স্কোয়ার এই পাশে নিয়ে আসলে তো 4 আলফা স্কোয়ার হয়ে যাবে, এটাকে এই পাশে নিয়ে আসো 4 আলফা স্কোয়ার হয়ে যাবে। তো এই যে 4 আলফা স্কোয়ার ওমেগা, তো আমরা কৌণিক বেগ ওমেগা ইকুয়ালস টু জানি হচ্ছে 2π/t। তাহলে আমার এখানে চাইছে কি, আমার চাইছে হচ্ছে পর্যায়কাল। তাহলে টি কত, তাহলে টি ইকুয়ালস টু হচ্ছে 2π/ওমেগা। ওমেগা হচ্ছে এখানে কত, ওমেগা স্কোয়ার হচ্ছে 4 আলফা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার যদি 4 আলফা স্কোয়ার হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু 2 আলফা। সো এই 2 আলফাকে ওমেগার জায়গায় বসায় দাও, 2 কাটা যাবে 5/আলফা। টি ইকুয়ালস টু 5/আলফা, দেখো টি ইকুয়ালস টু 5/আলফা, তাই এখানে লেখা আছে। তো সেম জিনিস এইটাও, এটার ওটার উপর একটা সেম, আমি এটা আর বললাম না, তোমরা এটা বুঝে নেবা। বল বলতে কি বুঝো, আচ্ছা বল বলতে আসলে কি বোঝায়, বাহ্যিক কারণ যা স্থির বস্তুকে গতিশীল করে বা করার চেষ্টা করে। দেখো বল কিন্তু সবসময় স্থির বস্তুকে গতিশীল করে ফেলতে পারে না। দেখো আমার পিছনে দেয়ালটা আছে, আমি পিছনে একটা ধাক্কা দিলাম, এটা কি গতিশীল হলো না। তার মানে বল আসলে সবসময় বস্তুকে গতিশীল করে না, যেটা স্থির তাকে গতিশীল করার চেষ্টাও করে। তাহলে বল একটা হচ্ছে কারণ যেটা কোনো বস্তুকে গতিশীল করতে পারে অথবা গতিশীল বস্তুকে থামিয়ে দিতে পারে। থামায়া দিবে ঘটনাটা এরকম না, থামায়া দিতে পারে, ঠিক আছে। সো এ হচ্ছে বলের সংজ্ঞা, যে বল হচ্ছে যে বাহ্যিক কারণ বস্তুর স্থির বা গতিশীল অবস্থার পরিবর্তন ঘটায় বা ঘটাতে চায়, তাকে কি বলে, তাকে বলা হচ্ছে বল। আশা করছি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, বাহ্যিক বল বলতে কি বোঝায়, যে কোনো গতি সংক্রান্ত বস্তুজোটের বাহিরতে যে সকল বল প্রয়োগ করা হয় তাকে বাহ্যিক বল বলে। বাহ্যিক বল হচ্ছে বস্তুর বাহির থেকে যে বল প্রয়োগ করা হয় তাকে বাহ্যিক বল বলে। আর তো আমাদের জন্য আরেকটা মেসেজ এখানে আমি বলে দিই, আমরা যারা থার্ড ইয়ারের পরীক্ষা দিচ্ছি আমাদের জন্য ভর্তি একটা প্রি বুকিং ব্যাচ অলরেডি চলছে। তো প্রি বুকিং ব্যাচে জয়েন হতে হলে আপনারা জাস্ট এই নাম্বারটাতে যোগাযোগ করবেন 01635070359। এটাতে জয়েন করতে, আপনার প্রি বুকিংয়ে জয়েন করতে কোনো রকমের টাকা দিতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট এই নম্বরে মেসেজ করতে হবে যে ভাই আমি ভর্তি করতে চাই, তাহলে আপনাকে জয়েন করে রাখা হবে। আপনার কাছ থেকে এখন কোনো টাকা কিছু নেওয়া হবে না, জাস্ট আপনাকে জয়েন করিয়ে দেবো। যখন আমরা ভর্তি নেব তখন আপনাদের কাছ থেকে পেমেন্ট নেব মাত্র 2000 টাকা। ফোর্থ ইয়ার ফুল কোর্স 2000 টাকা কাদের জন্য, যারা শুধু এখন বুকিং করবে, পরবর্তীতে এটা কিন্তু 3000 টাকা হয়ে যাবে। সো এখনই ঝটপট করে জয়েন করে ফেলুন, তো পরবর্তীতে ক্লাসে। অভ্যন্তরীণ যেটা হচ্ছে স্থিতিস্থাপক। আচ্ছা, বাহ্যিক বলকে আশা করছি বুঝতে পারছেন, যে কোনো গতি সংক্রান্ত বস্তু জোটে বাহিরতে যে বল প্রয়োগ করা হয়, অর্থাৎ আমি এজেন্ট কর্তৃক বাহিরের কেউ একজন বস্তুর অভ্যন্তরীণ কোনো
প্রতিরোধকারী বল না, এটা হচ্ছে বাহির থেকে প্রয়োগ করব, আমি করব, এজেন্ট করব। তাহলে এই যে এই প্রযুক্ত বল এটা হচ্ছে আমরা বাহ্যিক বল বলবো, ঠিক আছে। তারপরে দেখো এই যে এটা ভাই এটা আগে আমরা আগের পেজে দেখেছি, এটার আমরা রেজাল্ট বের করতে পারবো। এক্স এর সহগটা হচ্ছে ওমেগা স্কোয়ার। সো ওমেগা স্কোয়ার আমরা নিয়ে ওমেগা স্কোয়ারকে ওমেগা বের করবো, দেন আমরা লিখবো হচ্ছে ওমেগা ইকুয়ালস টু 2π/t, সেখান থেকে টি চলে আসবে। সো এই যে সেটাই হচ্ছে সূত্র ব্যবহার করে এখানে নিয়ে আসছি। তারপরে চলে আসি আমরা পরের পেজে, একই জিনিস এখানেও সেম, আমি এটা পড়াবো না, এটা তোমরা পারবা। তারপর এটাও সেম জিনিস, এগুলো তোমরা পারবা। এখান থেকে একটা নিশ্চয় চলে আসবে। এই যে এই টাইপের যতগুলো ছিল আমি আগে কয়েকটা নিয়ে আলোচনা করেছি। এক্স এর সহগটা হচ্ছে ওমেগা স্কোয়ার, মাথায় রাখবা এক্স এর সহগটা ওমেগা স্কোয়ার এক পাশে নিয়ে আসতে হবে। এই যে এটা হচ্ছে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু ধ্রুবক বা শূন্য। হ্যাঁ, তো এখন দেখো এই যে এই পাশে নিয়ে আসতে হবে। তাহলে এই পাশে নিয়ে আসলে এক্স এর সহগটা হচ্ছে 8n স্কোয়ার, এটা হচ্ছে আমার ওমেগা স্কোয়ার, রাইট। তাহলে ওমেগা স্কোয়ার যদি এটা হয় তাহলে ওমেগা ইকুয়ালস টু হচ্ছে √8 আর এদিকে হচ্ছে n। তাহলে এই যে এইটা হচ্ছে ওমেগা মানে কি 2π/t। তাহলে টি ইকুয়ালস টু কি হবে, টি ইকুয়ালস টু হবে, টি ইকুয়ালস টু দেখো 2π/√8 মানে হচ্ছে 2√2n। তাহলে এই যে 2 কাটে 5/2√n, তাহলে দেখো 5/2√n। আশা করছি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝে গেছো। সো এটা হচ্ছে আমাদের সরলস্পন্দন গতি সংক্রান্ত কোনো কণার পর্যায়কালের যে রাশিমালা সেটা আমরা এইভাবে বের করে নিব। সো বাহ্যিক বলের একটু উদাহরণ দাও। আচ্ছা, মহাকর্ষীয় বল একটা বাহ্যিক বল, তোমার ওজন সেটা আসলে কই, আমার ওজনটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। সো এই যে ওজনটা পৃথিবীর উপর প্রয়োগ হচ্ছে সেটা বাহ্যিক বল। ঘর্ষণ বল, এটা ঘর্ষণ বল বাহ্যিক বল, ঠিক আছে। তো বাহ্যিক কোনো বল, ওই যে আমরা বলছি নিউটনের তৃতীয় সূত্র, প্রথম সূত্র, বাহ্যিক কোনো বল বাধা দান না করলে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে। তো বাহ্যিক বল কোনগুলো, তুমি কাউকে বাধা দিচ্ছ, ধরো রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছ, গাড়িটা তোমার সার্বক্ষণিক কেন এটাকে অ্যাক্সিলারেট করা লাগতেছে, বিকজ এই রাস্তার মধ্যে ঘর্ষণ আছে। এই ঘর্ষণটা কি বল, বাহ্যিক বল, অর্থাৎ বস্তুকে থামিয়ে দেওয়ার কাজটা ঘর্ষণ করতেছে। তুমি ক্রিকেট বল খেলতেছো, মাঠ দিয়ে বলটা গড়ায় যাইতেছে, বলটা থেমে যাচ্ছে কেন, কারণ বলটাকে কেউ একজন টেনে ধরতেছে, বাহ্যিকভাবে কাজ করতেছে, সেই বলটাকে ঘর্ষণ বল। তাহলে সবচেয়ে সহজ উদাহরণ হচ্ছে মহাকর্ষীয় না বলে তুমি ঘর্ষণ বল বলবা। ওকে ওকে, তারপরে আসো বলবিদ্যা কাকে বলে, এটা তোমার এখানে পড়ার দরকার নেই। তারপরে চলে আসো আমার এখানে আছে বস্তু কাকে বলে। আচ্ছা, বস্তু কাকে বলে এটা আমি পড়াবো না, এটা তোমরা পড়ে নিও। কণা কাকে বলে, এগুলো আসলে এগুলো কে, এইসব প্রশ্ন কে দিয়েছে এখানে, এসব প্রশ্ন যে দিয়েছে তাকে টাঙানো উচিত। আচ্ছা, তারপরে চলে আসো এখানে এগুলো কি ইম্পর্টেন্ট কিনা। আচ্ছা, এইটা তোমরা পারবা, এটা আমরা আগে করেছি অলরেডি, এটা লাগবে না এই পেজে। সো আমি সামনে চলে যাই। যা লাগবে না বলতেছি ওগুলো লাগবেই না, ঠিক আছে। আর এগুলো এখানে যে আনছে সে একটা অপদার্থ, ঠিক আছে, সে কোনো পদার্থ না। আচ্ছা, তো এখন আসো এফ বিন্দু কাকে বলে, এফ বিন্দু বা এপিসোডাল পয়েন্ট। তো এই যে এই এফ বিন্দু বলতে আসলে কি বোঝায়, তো কোনো কেন্দ্রিক কক্ষপথ, অর্থাৎ একটা বৃত্তাকার কক্ষপথে আমরা যদি কোনো একটা বস্তুকে গতিশীল হতে দেখি তবে তার ব্যাসার্ধ একটা সর্বোচ্চ বা সর্বনিম্ন যে বিন্দু। ব্যাপারটা কেমন, আমি এটা থিওরি যখন পড়িয়েছি তখন ক্লিয়ারলি বলছি, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো একটা বস্তু এই পথে মনে করো এরকম একটা বিন্দু থেকে সে হচ্ছে যাত্রা শুরু করলো, এরকম একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে কোনো একটা মোমেন্টে সে এই জায়গায় আছে, তার গতি এই দিকে থাকতে পারে, এর সাথে লম্ব দিকে থাকতে পারে, আমরা বলছিলাম। তো এই যে এই গতিপথের মধ্যে তার সবচেয়ে কম দূরত্ব বা বেশি দূরত্ব এইটা হইতে পারে একটা, তাই না। তাহলে এই পয়েন্টটা হচ্ছে তার একটা এফ পয়েন্ট বা এফ বিন্দু। এখন সে যদি অসীম কোথাও চলে যায় তাহলে এই যে এখানে যদি চলে আসে গতিপথটা, তাহলে সে এই দূরত্বটা কিন্তু তার এই পথের এখান থেকে এইটুকুর মধ্যে সর্বোচ্চ বিন্দু। সো এটা হবে আমাদের একটা এফ বিন্দু। সো এফ বিন্দু হচ্ছে এই যে কৌণিক গতিপথের সর্বনিম্ন পয়েন্ট, যেখান থেকে কেন্দ্র থেকে সর্বনিম্ন দূরের বিন্দু অথবা সর্বোচ্চ দূরের যে বিন্দু, এই দুই বিন্দুকে বলা হয় এফ পয়েন্ট। আশা করছি আমরা ক্লিয়ার। তো এখানে কি বলছে যে কেন্দ্রিক কক্ষপথের যে বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর অর্থাৎ ব্যাসার্ধের মানটা সর্বনিম্ন হয় বা সর্বোচ্চ হয়, সর্বনিম্ন বা সর্বোচ্চ হয়, উক্ত বিন্দুকে এফ বিন্দু বলে। অন্যভাবে কেন্দ্রিক, আচ্ছা অন্যভাবে দরকার নেই, তোমরা একটা শিখো। এপিসোডাল দূরত্ব, ওই যে ওই দূরত্বটাকে কি বলে, এপিসোডাল দূরত্ব বলে। এফ বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টরের দৈর্ঘ্যকে এপিসোডাল দূরত্ব বলে। আশা করছি এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার। তারপর এপিসোডাল কোণের সংজ্ঞা দাও, ওই যে এই কোণটা, এই যে এই রেখাটা, এই রেখার সাথে কোনো কোণ 0, আবার এই যে এখানে কোণ থিটা। তাহলে এই যে এপিসোডাল মানে এফ বিন্দুর যে ব্যাসার্ধ ভেক্টর তার সাথে আদি অক্ষের যে মধ্যবর্তী কোণ, দেখো
এই যে কি বলছে, পাশাপাশি দুটি এপিসোডাল দূরত্ব নির্দেশক রেখার মধ্যবর্তী কোণকে এপিসোডাল কোণ বলে। দেখো এই যে এটা হচ্ছে তার আদি অবস্থান না, তাহলে এটা একটা কি এফ বিন্দু, এফ রেখা। তাহলে এই এপিসোডাল রেখা যেটা, এই রেখা থেকে এই যে পরের যে এপিসোডাল রেখা, এই দুটার মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার কি এফ কোণ। এই যে পাশাপাশি দুটি এপিসোডাল দূরত্ব নির্দেশক রেখার মধ্যবর্তী যে কোণ তাকে এপিসোডাল কোণ বলে। অন্য কথায় দুটি ক্রমিক এফ বিন্দুর ব্যাসার্ধ ভেক্টরের মধ্যবর্তী কোণকে এপিসোডাল কোণ বলে। তাহলে দুটি এফ বিন্দুর যে ব্যাসার্ধ ভেক্টর তাদের মধ্যবর্তী কোণকে কি বলে, এপিসোডাল কোণ বলে। আশা করছি এপিসোডাল কোণ নিয়ে আমাদের কোনো কোয়েশ্চেন থাকবে না। কেপলারের সূত্র যে গ্রহসমূহের কক্ষপথের আকার উপবৃত্তাকার, এটা আপনারা ইন্টারমিডিয়েট মহাকর্ষ বিকর্ষ চ্যাপ্টারে পড়ে আসছেন যে সূর্যকে কেন্দ্র করে গ্রহসমূহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, সেক্ষেত্রে সূর্য থাকে হচ্ছে উপবৃত্তের একটি ফোকাসে, মানে হচ্ছে উপকেন্দ্রে, রাইট। সো এটা হচ্ছে কেপলারের প্রথম সূত্র, আমরা এটা শিখে আসছি। কেপলারের প্রথম সূত্র থেকে আমরা জানি যে গ্রহগুলো যে কক্ষপথে প্রদক্ষিণ করে সেটা উপবৃত্তাকার। আশা করছি এগুলো আপনাদেরকে আমি বোঝানো, মানে আসলে কি বলবো, ইন্টারমিডিয়েটের মানুষ তো আপনারা পড়ে আসছেন এগুলা। তো আসেন কেন্দ্রিক কক্ষপথের সংজ্ঞা দাও। একটু আগে আমরা তাই দেখেছিলাম যে কক্ষপথে কেন্দ্রিক ভর ও পরীক্ষণীয় ভরের মধ্যবর্তী আকর্ষণ বল সর্বদা কেন্দ্রমুখী। এই কথাটা, এই যে কেন্দ্রমুখী, এই কথাটা আপনাকে মাথায় রাখতে হবে, তাকে কেন্দ্রিক কক্ষপথ বলা হয়। আমি একটু আগে সেটা দেখেছি এবং থিওরিতে এগুলো অনেকবার বলেছি। কেন্দ্রীয় বলের প্রভাব উত্তাপন গতিশীল কণার পর্যায়কাল কত, পর্যায়কালের সূত্রটা একটু মনে রাখবেন। এটা সূত্র ভাই, এগুলো আসছে কই থেকে, থিওরি আছে, থিওরি আমরা পড়িয়েছি। সো এখানে আপনি জাস্ট সূত্রটা মনে রাখবেন। এটা আমি বোঝানোর এই মুহূর্তে কিছু নেই, সূত্র জিনিস এগুলো কি বোঝাবো, থিওরি বিশাল হয়ে যাবে, ক বিভাগ পড়তে আসছে। কেন্দ্রিক বল কাকে বলে এগুলো আপনার গত বছর আসছে, এটা দরকার নেই, আসছে দরকার নেই। আচ্ছা, কেপলারের দ্বিতীয় সূত্রটি লিখো। এই কেপলারের দ্বিতীয় সূত্র ভাই এগুলো হচ্ছে সোজা জিনিস, সোজা জিনিস আসলে সেটা রিপিট হোক আর রিপিট না হোক, আপনি না পারাটা আপনার জন্য ব্যর্থতা। সো সোজা জিনিসগুলো একটু সহজ করে বলে দেখেন। কেপলারের দ্বিতীয় সূত্র কি বলছে, দ্বিতীয় সূত্রটাকে আমরা বলি হচ্ছে ক্ষেত্রবলের সূত্র। কেপলারের যে দ্বিতীয় সূত্র এটাকে বলা হয় কি ক্ষেত্রবলের সূত্র। তো ক্ষেত্রবলের সূত্র কি, ক্ষেত্রবলের সূত্র হচ্ছে এই যে এই সূর্য, এটা হচ্ছে পৃথিবীর কক্ষপথ। সাপোজ পৃথিবী যে কোনো গ্রহ হইতে পারে, এটা হচ্ছে উপবৃত্তের একটা ফোকাস, এটা হচ্ছে উপবৃত্তের আরেকটা ফোকাস। তো ধরো সূর্যকে এখানে রাখা হলো, সূর্যকে এই ফোকাসে রাখা হলো। এখন এই সূর্য থেকে এই যে গ্রহর যে কক্ষপথ, এটা গ্রহ ধরো এইটা, সে এই কক্ষপথে গতিশীল। সো এখান থেকে এখানে আসতে তার যেই টাইমটা নেবে, এই গ্রহটা এখান থেকে এখানে আসতে যে টাইম নেবে, এই ক্ষেত্রফলটা যত পরের ওই একই টাইমে ধরো হইতে পারে সে কোনো একদিন এখানে ছিল, এখান থেকে এখানে আসতে তার একই টাইম লাগছে। কেন লাগছে, কারণ তার এই যে এই দূরত্বটা সমান না, কিন্তু এই ক্ষেত্রফলটা সমান। এই যে এই ক্ষেত্রফলটা এই ক্ষেত্রফলতা, সেক্ষেত্রে তার এখান থেকে এখানে আসতে যা টাইম লাগবে এখান থেকে এখানে আসতেও টাইম একই লাগবে। এটাকে বলা হয় ক্ষেত্রফলের ফর্মুলা। তো দেখো একই কক্ষপথে গ্রহ ও সূর্যের অবস্থান সংযোগ ব্যাসার্ধসমূহ যে এলাকাসমূহ পরিভ্রমণ করে তাদের ক্ষেত্রফলের এলাকা পরিভ্রমণের সময়। আচ্ছা, এই জিনিসটা আসলে এইভাবে না পড়ে আপনারা একটু মনে রাখবেন যে সূর্য এবং গ্রহের সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, এই কথাটা শুধু মাথায় রাখবেন, আর কিছু লাগবে না। ওকে, সামনের দিকে যাই, এটা 22 সালে আসতে লাগবে না। তারপরে এখানে 22 সালে চলে এসছে, তো লাগবে না। সো বেগ সরণ এগুলো রাশিমালা একটু মনে রাখবেন। এগুলো আপনার থিওরির জন্য তো এগুলো লাগেই, এগুলো আপনারা একটু মনে রাখবেন। থিওরি তো আমরা এগুলো করছি, প্রমাণ করছি। আর যেহেতু ক বিভাগে পড়তেছেন আপনারা থিওরি প্রমাণ করবেন না, ক বিভাগে আপনি জাস্ট উত্তর লিখতে হবে। সো উত্তরটা একটু থিওরি থেকে মনে রাখবেন, থিওরিগুলো পড়েছেন নিশ্চয়ই। তো এখানে হচ্ছে কোনো কোনার কেন্দ্র অধীনে একটি উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করলে তার সময়কাল কত হবে, এটা আপনারা ইয়েতে পড়ছেন যে চ্যাপ্টার 1-এর যে ইয়েটা ছিল, একটা থিওরি ছিল t = 2π√μ আর a⁴/2 এটা হচ্ছে আপনাদের মনে রাখতে হবে। এটা কই থেকে আসছে, এটা কেপলারের সূত্র থেকে আসছে। কেপলারের সূত্র থেকে কীভাবে আসছে, আমরা কেপলারের তৃতীয় সূত্র থেকে জানি যে গ্রহের পর্যায়কালের বর্গ অর্ধপরাক্ষের গণপলের সমানুপাতিক। অর্থাৎ যে এই যে গ্রহ একটা উপবৃত্তার কক্ষপথে যদি কোনো গ্রহ গতিশীল হয়, তাহলে গ্রহটা যদি এই পথে গতিশীল হয়, এই দূরত্বটা যদি a হয়, এই গ্রহটা পুরো পথ ঘুরে আবার এখানে আসতে টাইম লাগবে, সেটা যদি t হয়, তার বর্গ সমানুপাতিক এই যে দূরত্ব এর কিউবের সমানুপাতিক। সো এখান থেকে আমরা বলতে পারি যে t² = μ a³, রাইট। তো এখন আমি যদি শুধু t লিখি তাহলে কী হবে, রুট দিতে হবে, তাহলে √μ a³, রাইট। তো এখন এই যে রুট মানে তো হাফ, তো 3√½ আর μ√√ থেকে গেছে, এই যে দেখো। তো এই জায়গাটা এভাবে লিখেছে, তুমি ওটাও লিখতে পারো, সমস্যা নেই, ওটাও লিখতে পারো। 2π এই যে এখানে যেটা লিখছে এটা না লিখে ওটাও লিখতে পারো, সমস্যা নেই। সো আশা করছি এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার। এখানে একটা ধ্রুবক আসবে আর কি, মোট কথা হচ্ছে এটা। আচ্ছা, কেপলারের প্রথম সূত্রটি কি,
কেপলারের প্রথম সূত্র আমরা জানি, এগুলো আসলে আমি পড়ানোর কিছু নেই, যে সূর্যকে উপবৃত্তের ফোকাসে রেখে গ্রহসমূহ উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে, এটা কেপলারের প্রথম সূত্র। সো এটা আপনারা লিখে দেবেন ইন্টারমিডিয়েটের মানুষজন যদি আপনারা একটু পড়িয়ে থাকেন ফিজিক্সে, এই জিনিসগুলো খুব সহজ জিনিস, একবারে প্রথম দিকের 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার পড়া। কেপলারের দ্বিতীয় সূত্রটি ওই যে বললাম, সংযোজক সরল রেখা সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করবে, নট রৈখিক দূরত্ব, রাইট? ওকে, সো চলে আসি আমরা এরপরে জাড্য ভ্রামক। আচ্ছা, ইন্টারমিডিয়েটের ফিজিক্সের সবচেয়ে বিভীষিকাময় চ্যাপ্টার হচ্ছে বলবিদ্যা, মেকানিক্স, যেটাকে আমরা বলে আসছি, এবং ইন্টারোইট আমরা বাদ দিয়ে আসছি, এবং অনার্সে এসে বাদ দেওয়ার কোনো সুযোগই পাই নাই যে বলবিদ্যা সাবজেক্টটা বাদ দিয়ে দিই, এটা সুযোগ নেই। ইন্টারের সুযোগ ছিল হয়তো যে আপনি ফিজিক্সে আরও কতগুলো চ্যাপ্টার আছে যে কারণে বলবিদ্যাটা হয়তো পড়েন নাই, তো এখন আপনি বাদ দেবেন কী করে? জাড্য ভ্রামক বা জাড্য গুণজ অথবা জড়তার ভ্রামক যেটাকে আমরা বলছি, তো জড়তার ভ্রামক আপনারা কীভাবে বাদ দেবেন, তাই না? তো এই যে এই জড়তার ভ্রামক আমরা, বা মোমেন্টাম যে ব্যাপারটা, বা মোমেন্ট অফ ইনার্শিয়া, জাড্য ভ্রামক, এই জিনিসটা বাদ দেওয়ার সুযোগই নাই। সো কী বলবেন এবার তো আর বাদ দেওয়ার সুযোগ যেহেতু নাই, আপনাকে একটু মনে রাখতে হবে এবং আপনাকে একটু শিখতে হবে জিনিসটা কি আসলে। ধরেন এইটা হচ্ছে আমার একটা অক্ষ, আর এটা হচ্ছে একটা বৃত্তাকার কক্ষপথ। এখন দেখেন এটা বৃত্তাকার অক্ষ, এগুলো আপনি বুঝতে হয়তো কষ্ট হচ্ছে, আপনি জাস্ট একটু মনে রাখেন এটা একটা অক্ষ, আর এই অক্ষের সাপেক্ষে এই যে এখানে আমার মাথা আছে, এই যে এই অক্ষের সাপেক্ষে আমার মাথা এখানে আছে, তো মাথার সবগুলো বিন্দু কিন্তু এই অক্ষ থেকে সমান দূরত্বে নেই। সো আমি এখন এইভাবে যদি ঘুরতে থাকি, এই অক্ষের সাপেক্ষে যদি আমি চারপাশে ঘুরতে থাকি, তাহলে আমার এই যে মাথার প্রত্যেকটা পয়েন্ট অক্ষ থেকে ভিন্ন ভিন্ন দূরত্বে আছে। তো তাদের দূরত্বগুলো যদি আমি কাউন্ট করি, দেখা যাবে ধরো এই যে এটা হচ্ছে আমার মাথা, এই মাথাটা এই কক্ষপথে প্রদক্ষিণ করতেছে, এইদিকে যে এইভাবে ঘুরতেছে, রাইট? তো এখন এই অক্ষ থেকে এর যে প্রত্যেকটা কোনো দূরত্ব আছে, তাহলে ধরো এই যে এটা হচ্ছে R1, এটা হচ্ছে ধরো R2, এইভাবে অক্ষ থেকে দূরত্বগুলো R1 R2 ডট 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 RM। তো এখন আমি যদি লিখি যে প্রত্যেকটা কণার ভর, তাহলে কী হবে? M1 M2 ডট 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 Mn। সো এই জায়গায় আমরা এখন যেটা বলবো যে এই যে M1 R1 স্কোয়ার, এটা হচ্ছে M1 ভর বিশিষ্ট বিন্দুর জড়তার ভ্রামক। তাহলে আমরা জড়তার ভ্রামকের সংজ্ঞা কী দেব? যে কোনো বস্তুর ভর এবং ওই কোনো বিন্দু কণার আমরা কণা দিয়ে বলি, কোনো কণার ভর এবং ওই কণা থেকে নির্দিষ্ট অক্ষ থেকে লম্ব দূরত্বের বর্গের গুণফলকে ওই কণাটির জড়তার ভ্রামক বলে, ওই নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে। তাহলে এখন যদি সমগ্র বস্তু পেতে চাই, তাহলে আমাদের সামেশন করতে হবে। তাহলে এই কথাটা এখানে বলা হয়েছে, দেখেন আপনাকে বলছে M ভর বিশিষ্ট একটি বস্তুর ক্ষুদ্র অংশের ভর যদি M হয়, এই নির্দিষ্ট বিন্দু রেখা হতে বা নির্দিষ্ট রেখা হতে এর দূরত্ব যদি R হয়, এক্ষেত্রে M R স্কোয়ারকে নির্দিষ্ট রেখার সাপেক্ষে ওই ক্ষুদ্র অংশের জাড্য ভ্রামক বলে। আমি একটু আগে আমার মাথার নির্দিষ্ট বিন্দু নিয়ে কথা বলছি, এখন সমগ্র বস্তুর পেতে হলে সামেশন অফ MR স্কোয়ার। সো এই জিনিসটা আশা করছি আপনারা বুঝছেন, এটা হচ্ছে জড়তার ভ্রামক, একে I দ্বারা প্রকাশ করা হয়, ইনার্শিয়া। তো ইনার্শিয়া হচ্ছে I ইকুয়ালস টু সামেশন অফ MR স্কোয়ার, যেখানে আমি আরও ডিটেলস বলতে পারতাম, কিন্তু আমাদের কবিভাগে আর ডিটেলসের দরকার নেই, এনাফ, এতটুকুই এনাফ। জাড্য গুণজ এটা ভাই খুব বেশি গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমরা যে থিওরিটা পড়িয়েছি, এটা আমাদের এটা ঘ বিভাগের জন্য ইম্পর্টেন্ট থিওরি। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা আমাদের থিওরিটা দেখে নেবেন, তাহলে একবারে প্রথম দিকে এই জিনিসগুলো একবারে ডিটেলস বলা আছে। সো এটা ডিটেলস না পড়লে আপনি বুঝবেন না, জাড্য গুণজ ব্যাপারটা ডিটেলস না পড়লে আপনি বুঝবেন না। সো ওই থিওরিটাতে আপনি প্রথম দিকেই জাড্য গুণজ এবং জাড্য ভ্রামকের ডিটেলস পেয়ে যাবেন, এবং ওই থিওরিটা আমাদের ইউটিউব চ্যানেলে মেকানিক্স যে প্লেলিস্ট, সেখানে গেলে আপনি পেয়ে যাবেন। সো একটু দেখে নেবেন, হ্যাঁ। সো এটা আশা করছি বুঝে যাবেন। তারপর এই পুরো পেজটা আমাদের ওই থিওরি প্রথম দিকে বেসিক আলোচনা আছে, আপনি একটু দেখে নেবেন। সো পরবর্তীতে এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েটের ফর্মুলা, এবং এটা থিওরি প্রমাণ আছে যে M ভর ও A ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম বৃত্তাকার রিংয়ের ব্যাসের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এই যে এটা হচ্ছে সুষম বৃত্তাকার রিং, তার ব্যাস হচ্ছে এটা মধ্যবিন্দু দিয়ে যাবে, কেন্দ্র দিয়ে যাবে, তখন সে এর সাপেক্ষে যদি ঘুরতে থাকে তখন তার জড়তার ভ্রামক হচ্ছে হাফ অফ MA স্কোয়ার। তখন MR স্কোয়ার ছিল, ব্যাসের সাপেক্ষে কোনো একটি R ব্যাসার্ধের বৃত্তাকার রিংয়ের জড়তার ভ্রামক ছিল হচ্ছে হাফ অফ MR স্কোয়ার। এখন এখানে এই হচ্ছে ব্যাসার্ধ ব্যাস বলছে, সে কারণে আমরা ব্যাসার্ধ হয়, তাহলে আমরা এখানে হাফ অফ A স্কোয়ার লিখবো, আর স্কোয়ার না লিখে, কারণ আর এর জায়গায় আসছে। আচ্ছা, তো এই যে এই জিনিসগুলো আপনারা জানেন। মধ্যবিন্দুতে লম্ব রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক কত, প্রান্তবিন্দুতে হলে কি হবে, একটি এই যে M ভর এবং 2A দৈর্ঘ্য হলে একটি সমরূপ দণ্ডের মধ্যবিন্দুতে লম্ব রেখার সাপেক্ষে জাড্য ভ্রামক কত। সো এই জিনিসগুলো আপনারা পড়েছেন ইন্টারমিডিয়েটেই। সো আশা করছি আমি আপনাদেরকে আর এটা পড়ানোর দরকার নেই, এই জায়গাটা এগুলো ইন্টারমিডিয়েটের সূত্র, সরাসরি সূত্র। জড়তার ভ্রামকের বেশ কিছু সূত্র ইন্টারমিডিয়েট ছিল, সো এই জিনিসগুলো এখানে দেওয়া আছে, এগুলো আমি আর পড়াবো না, এগুলো আপনারা ইন্টারমিডিয়েট থেকে শিখে আসছেন, আশা করছি এগুলো পারবেন। সো জড়তার ভ্রামকের এই অংশটুকু আমি আপাতত স্কিপ করে যাচ্ছি, আমরা পরের চ্যাপ্টারে চলে যাই। তাহলে জড়তার ভ্রামক এগুলো আপনারা পারেন, জড়তার ভ্রামক নিয়ে আমার বলার কিছু নেই। এখন সমতলে চলন্ত বস্তুর মূলবিন্দুকে ভরবেগের ভ্রামক নির্ণয় করা।
তো এই যে ভ্রামক এগুলা ক বিভাগের জন্য অত গুরুত্বপূর্ণ না, তারপরেও আপনারা এই সূত্রটা একটু মনে রাখবেন। এই সূত্রগুলো আপনাদের একটু মনে রেখে পরীক্ষার হলে যেতে হবে, যদি চলে আসে কোনোভাবে মিস দিবেন না। এটা হচ্ছে একটু পড়ে যাবেন, এগুলো থিওরি ভাই, থিওরি জিনিস আসলে কয়ের জন্য ব্যাখ্যা করা খুবই টাফ। ভারকেন্দ্র কি? আচ্ছা, ভারকেন্দ্র হচ্ছে এমন একটা বিন্দু, সোজা উত্তর। ভারকেন্দ্র কি? উত্তর কি? একটা বিন্দু। কারণ এই বিন্দু কোন বিন্দু? কোন একটা বস্তুর একটা নির্দিষ্ট বিন্দু, সকল বিন্দুকে ভারকেন্দ্র বলা যাবে না। তাহলে কোন বিন্দুকে ভারকেন্দ্র বলা যাবে? যেই বিন্দু দিয়ে বস্তুর সমগ্র ভরকে পুঞ্জীভূত মনে করা যাবে। তাহলে আমাদের এই যে আমি ধরো এই যে এই পানির বোতলটাকে আমি ধরো পানির বোতল না, ধরো এটাকে একটা সুয়ের উপরে স্থির রাখতে চাই। তাহলে এটা নির্দিষ্ট কোনো একটা পয়েন্ট কিন্তু আছে, যে পয়েন্টের উপরে আমি যদি এভাবে সুইটা রাখি দেখা যাবে এটা এখানে স্থির থাকবে। তাহলে ওই বিন্দু দিয়ে তার সমগ্র বলটা কাজ করতেছে, তাহলে ওই বিন্দুটাকে আমরা কি বলবো? ভারকেন্দ্র বলবো। দেখো এখানে তাই বলছে কিনা, প্রত্যেকটি দৃঢ়বস্তু অসংখ্য কণা দ্বারা গঠিত এবং প্রত্যেক কণার পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষণ করে। অভিকর্ষ আকর্ষণের বলকে কণার ওজন বলা হয়। যেহেতু পৃথিবীর আয়তনের তুলনায় দৃঢ়বস্তুর আকারে খুবই ছোট, সুতরাং বিভিন্ন কণাগুলোর ওজন সমান্তরাল বল রূপে বিবেচনা করা যায়। যাদের একটি লব্ধি আছে, এই লব্ধি বস্তুটির ওজন বলা হয়। বস্তুটির ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, এই নির্দিষ্ট বিন্দুটিকেই বস্তুর ভারকেন্দ্র বলে। অর্থাৎ কোনো একটা বস্তুর সমগ্র ভার বলতে ওজনকে বোঝায়, কোনো একটা বস্তুর সমগ্র ভার বা ওজন যেই বিন্দুতে অভিকর্ষের দিকে ক্রিয়া করে ঠিক ওই বিন্দুটাকেই বস্তুর ভারকেন্দ্র বলে। এটা হচ্ছে আমার ভাষায়, তোমার ভাষায়। সো এই কথাটা এখানে বলা আছে, জাস্ট একটু পড়ে নিবা। 2018-16-15 আসছে, তোমাদের এটা আসতেই পারে। সো এটা কোনোভাবে বাদ দিয়ে যাবা না। তো পরে চলে আসি আমরা। আচ্ছা, এই ভারকেন্দ্র নির্ণয়ের বেশ কিছু সূত্র আছে, সূত্রগুলো জাস্ট আমরা যে ম্যাথ করছি ম্যাথের মধ্যে শিখেছি যে ভারকেন্দ্র হচ্ছে উপর হচ্ছে এক্স ডিএম বর্গুলার গুণফলের সাথে বরগুলো এবং হচ্ছে তাদের দূরত্বের সাথে গুণফল, নিচে হচ্ছে শুধুমাত্র ভরের মানটা। ওকে, তো এই জিনিসগুলো সূত্র আমরা এগুলোর অঙ্ক করেছি। যারা আপনারা পেইড ব্যাচে আছেন তারা নিশ্চয়ই সূত্রগুলো সম্পর্কে পরিচিত, আর যারা আপনারা পেইড ব্যাচের বাইরের কেউ দেখতেছেন তারা নিশ্চয়ই এই ভরকেন্দ্রের অন্তত 2টা ম্যাথ আপনারা করেছেন। সো এই সূত্রগুলো আপনারা জানেন আশা করছি, আমি আপনাকে আর এই ব্যাপারে কিছু বলতে চাই না। এখন আসেন প্রথম চতুর্ভাগে এই জিনিসটা আপনারা করছেন এবং এটার উত্তর মুখস্থ, এটা একটা অঙ্ক আপনাদের পরীক্ষায় আসবে এরকম একটা ম্যাথ, এবং এটা আপনাদের সায়েন্স বি বইয়ের চ্যাপ্টার 10-এর 1 নম্বর উদাহরণ, যার উত্তর হচ্ছে 2a/5 2a/5। এটা হচ্ছে এক্স অক্ষর সাপেক্ষে, এটা কি এই অ্যাস্ট্রয়েডটা এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম ছিল, যে কারণে তার ভরকেন্দ্রের এক্স এর মান বের করে আপনারা বলছেন ওয়াইটা সেম। সো এটা আপনারা অঙ্ক করছেন, সো এটা আপনার মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলে ক বিভাগে যদি আসে আপনি লিখে দিবেন, আপনার প্রমাণ করতে হবে না। আর এই জায়গাগুলো আমাদের লাগবে না, এগুলো জাস্ট এখানে অ্যাড করা হলে আপনারা দেখে দিয়ে। আচ্ছা, ক্ষুদ্র চাপের ভর এগুলো লাগবে না। সামনে চলে যাচ্ছি এখানে। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক মহাকর্ষ অভিকর্ষ ইন্টারমিডিয়েট পড়ে আসছেন, এখান থেকে আপনাদের ক বিভাগে একটা তো আসবেই, দুটাও আসতে পারে। সো বলছে মহাকর্ষ কাকে বলে? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই মহাকর্ষ বলে, রাইট? সো এখন দেখেন প্রত্যেকটা দৃঢ় বস্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং কণাগুলো পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণকে মহাকর্ষ বলে। আশা করছি বুঝতে পারছেন। তো মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? তাহলে মহাকর্ষীয় ক্ষেত্র কাকে বলে? আমরা বলছি একটু আগে, দুটি বস্তু মহাবিশ্বের যে কোনো জায়গায় থাকলে তারা পরস্পরকে আকর্ষণ করে। তো এই আকর্ষণটা কতটুকুর মধ্যে থাকলে করে? পুরো মহাবিশ্বে যতটুকু আছে, মহাজগৎ পুরাটা। তাহলে এটা কি আসলে শেষ আছে? আপনি কি এখানে থেকে বলতে পারবেন আপনি বাংলাদেশে আছেন, আপনার সাথে পাকিস্তানের মানুষের সাথে আকর্ষণ বল কাজ করে? হ্যাঁ করে। এটাই আকর্ষণ বল, এটাই মহাকর্ষ বল, এবং এটা অতি ক্ষুদ্র বল। সো এই মহাকর্ষ বলের পাল্লা বা ক্ষেত্রটা আসলে ছোট না, এটা অসীম পর্যন্ত বিস্তৃত। যেখানে আমাদের চিন্তা ভাবনা শেষ ওই পর্যন্ত মহাকর্ষ বল কাজ করে। সো মহাকর্ষ ক্ষেত্র কাকে বলে? যেই অঞ্চলব্যাপী দুটি বস্তুর মধ্যে এই মহাকর্ষ বলটা ক্রিয়ারত থাকে ওই অঞ্চলকে মহাকর্ষীয় ক্ষেত্র বলে। তো আশা করছি আপনারা এই কথাটা এখানে পড়লেই পেয়ে যাবেন। কোনো দৃঢ় বস্তু একটি নির্দিষ্ট ক্ষুদ্র কণা অপর যে কোনো কণাকে মহাকর্ষীয় বল দ্বারা আকর্ষণ করে। এক্ষেত্রে আকর্ষিত কণার আশেপাশে যে স্থানে মহাকর্ষ বল অনুভব হয় সেই স্থানকে ওই কণার মহাকর্ষীয় ক্ষেত্র বলা হয়। সো মহাকর্ষীয় ক্ষেত্র কি জিনিস আপনারা বুঝে গেছেন, পরীক্ষার হলে লিখে দিতে পারবেন। নিউটনের মহাকর্ষ সূত্রটি লিখো। তো নিউটন কি বলছে? আপনারা ইন্টারমিডিয়েট এবং 9-10 থেকে এটা এখন সরিয়ে দিয়েছে, বাট এটা ইন্টারমিডিয়েটে আছে মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারে। সো চ্যাপ্টার 6 আপনারা যেহেতু ইন্টারে পড়ে আসছেন, আমি আপনাদেরকে জাস্ট একটু মনে করিয়ে দিই। মহাকর্ষ এর ক্ষেত্রে নিউটন বলছে 3টা কথা, যে দুটি বস্তু যদি মহাবিশ্বের যে কোনো জায়গায় থাকে তারা পরস্পরকে আকর্ষণ করবে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং তৃতীয় কথা তিনি বলছেন এই বলটা
তাদের যে সংযোজক সরল রেখা এই রেখা বরাবর ক্রিয়াশীল। সো বল যেহেতু ভেক্টর রাশি, এটা শুধু মান নির্ণয় করলে হবে না, এটার সাথে সাথে দিকেরও প্রয়োজন আছে। আর নিউটন একটু চালাক ছিল, যে কারণে দিকের কথাটা 3 নম্বরে এসে বলে দিয়েছে যে এই বল বস্তুদ্বয়ের সংযোজক রেখার সরল রেখা বরাবর ক্রিয়া করে। তাহলে এখন কি বলছে যে মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু একে অপরকে তাদের সংযোগ সরল রেখা বরাবর একটি বলে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে ওই যে সরল রেখা বরাবর আগে বলে দিয়েছে। তাহলে ইন্টারমিডিয়েট থেকে সংজ্ঞাটা একটু ওরা উলট পালট করছে, বাট কিচ্ছু চেঞ্জ করে নাই। উলট পালট করছে কিন্তু কিছু চেঞ্জ করে নাই, সেম জিনিসই থাকলো। তো মহাকর্ষীয় আকর্ষণ প্রাবল্য কাকে বলে? মহাবিশ্বের যে কোনো একটা বিন্দুতে কোনো একটা বস্তু অন্য একটা বস্তুকে যতটুকু বলে আকর্ষণ করে, যেই পরিমাণ বলে আকর্ষণ করে ওইটুকু পরিমাণ ওই বলের মানটাকেই প্রাবল্য বলে বা মহাকর্ষীয় প্রাবল্য বলে। একক ভরের হইতে হবে অবশ্যই প্রাবল্যের ক্ষেত্রে। একটু বলে রাখতে হবে একক ভর, যে একক ভরের কোনো বস্তুকে, ধরো মহাকর্ষীয় ক্ষেত্র এটা এই বস্তুর কারণে এই ক্ষেত্রটা সৃষ্টি হলো, এখানে একটা 1 কেজি ভরের বস্তু রাখবো। 1 কেজি বলতে একক ভর, 1 কেজি না বলে একক বলা উচিত। কারণ আমরা যেই এতে কি বলে, আমরা যেই কাঠামোতে বসবাস করি সেই কাঠামোতে আমরা ওজনের একক বা ভরের এককে কেজি বলি। কিন্তু মনে করো আমরা যদি একেবারে ক্ষুদ্র 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 চিন্তা করি, তখন কিন্তু আমরা ন্যানোগ্রামকেও একক হিসাবে বিবেচনা করতে পারি। সো একক মানেই যে 1 কেজি, ব্যাপারটা এরকম না। আমি যদি ন্যানোগ্রাম একক হিসাব করি, তখন একক মানে হচ্ছে 1 ন্যানোগ্রাম। তাহলে একক জিনিসটা আসলে 1 কেজি, 1 গ্রাম, 1 ন্যানোগ্রাম সব হইতে পারে। জাস্ট তুমি কোন কাঠামোতে তুমি কাজ করতেছ সেটা বলতে হবে। দ্যাটস ওয়াই এখানে 1 কেজি বলা যাবে না, 1 কেজি বলা ভুল। এখানে হচ্ছে একক ভর বলতে হবে। এখন আমরা ওই যেই কাঠামোতে কাজ করব সেই কাঠামো ওয়াইজ আমরা এখানে এককটা বসাবো, কি কেজি, কি গ্রাম, কি কিলোগ্রাম, যাই কেজি কিলোগ্রাম একই তো, ন্যানোগ্রাম এগুলো আপনারা বসাবেন আপনি কোন কাঠামোতে কাজ করতেছেন তার উপর বেস করে। সো একক বলতে হবে এখানে, 1 কেজি বলা যাবে না। 1 কেজি যদি ভুল ধরার চাই ভুল ধরতেই পারি, 1 কেজি বলা যাবে না, একক বলতে হবে। ওকে, তো মহাকর্ষীয় বিভব কাকে বলে? এই মহাকর্ষীয় বিভব সেম একই জিনিস। এই যে মহাকর্ষীয় ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে একক ভরের কোনো বস্তুকে অসীম থেকে আনতে যে কাজ করতে হয় এজেন্ট কর্তৃক, ওইটুকু কাজকেই মহাকর্ষীয় বিভব বলে। তাহলে মহাকর্ষীয় বিভব কি? অসীম থেকে একক ভরের কোনো বস্তুকে মহাকর্ষীয় ক্ষেত্রের কোনো বিন্দুতে এনে স্থাপন করতে যে কাজ করতে হয় তাকে ওই বিন্দুর মহাকর্ষীয় বিভব বলে। সো এই কথাটা আপনারা একটু লিখে দিবেন, এখানে বলা আছে। আর সূত্র হচ্ছে ই আর ভি এর মধ্যে সম্পর্ক ইকুয়ালস টু gm/r, আর এদের মধ্যে একটা সম্পর্ক আছে। আপনাদের এটা খ বিভাগের জন্য ইম্পর্টেন্ট, আশা করছি আপনারা এগুলো পড়ে নেবেন। তো জি এবং জি এর মধ্যকার গাণিতিক সম্পর্কটা কি? তো জি এবং জি এর মধ্যকার গাণিতিক সম্পর্ক আমরা জানি, জি ইকুয়ালস টু হচ্ছে gm/r² পৃথিবী পৃষ্ঠের জন্য। সো এটা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, সমানুপাতিক বলা যেতে পারে। সমানুপাতিক সম্পর্ক, জি এবং জি এর মধ্যে সম্পর্ক কি? সমানুপাতিক। সমানুপাতিক বলতে এখানে আসলে সমানুপাতিক বলবো না, কারণ মহাকর্ষীয় ধ্রুবক জি তো ধ্রুবক। তাহলে এই ক্ষেত্রে আমরা জি এর সাথে জি এর সম্পর্ক হচ্ছে এইটা দেখিয়ে দেবো। ওকে, আশা করছি আপনারা ক্লিয়ারলি বুঝছেন। তো পরবর্তী পেজে কি আছে, আপনাদের পড়া প্রায় শেষ, ক বিভাগ। এখন চলে আসেন এখানে বস্তুর ওজন কি জিনিস। তো বস্তুর ওজন যে যেটুকু পৃথিবী টানে, পৃথিবী যে বলে টানে সেটাই তার ওজন। সো বলটাই ওজন, এখানে আর কিছু বলবো না। ভার কেন্দ্র ও ভর কেন্দ্রের মধ্যে পার্থক্য কি? তো এখানে আপনি একটু মনে রাখতে হবে অভিকর্ষ কেন্দ্র আর হচ্ছে ভার কেন্দ্র এক, অর্থাৎ পৃথিবীর বস্তুর ওজনটা পৃথিবীর কেন্দ্রের দিকে যেই বিন্দু দিয়ে কাজ করে সেটা হচ্ছে অভিকেন্দ্র বা অভিকর্ষ কেন্দ্র বা ভার কেন্দ্র বা ওজনের যে কেন্দ্র, ওজন যে বিন্দুতে ক্রিয়ারত। আর ভর কেন্দ্র জিনিসটা আলাদা। ভর কেন্দ্র হচ্ছে ভরগুলোর যে কেন্দ্র, সেন্টার, তাকে বস্তুর ভর কেন্দ্র বলে। এই যে দেখো, যে কোনো বস্তুর যে বিন্দুতে বস্তুটি সমস্ত ভর কেন্দ্রীভূত, ভর তাকে বিবেচনা করা হয়, তাকে ওই বস্তুর ভর কেন্দ্র বলে, ভর কেন্দ্র। আর যে বিন্দু দিয়ে বস্তু সমগ্র ওজন কাজ করে, ওজন পৃথিবীর কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে কি? ওজন নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে পৃথিবীর কেন্দ্রের দিকে, সেটা হচ্ছে ভার কেন্দ্র। আর ভর যে বিন্দু পুঞ্জীভূত মনে করা যায় তাকে বস্তুর ভর কেন্দ্র বলে। তো এই ছিল আমাদের ক বিভাগের প্রিপারেশন। এইটুকু প্রিপারেশন নিয়ে আমরা হচ্ছে মোটামুটি পরীক্ষায় যে কটা ক বিভাগ আসবে আমরা সবগুলো প্রায় কমন পেয়ে যাব।